যারা যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করেন ইমিগ্রেন্ট ভিসা, সেই ইমিগ্রেন্ট ভিসাটা যখন দেওয়া হয় বা প্রদান করা হয় তখন ভিসা অফিসারকে একটা ডিরেকশন দেওয়া থাকে, ডাইরেক্টিভ দেওয়া থাকে, যেটাকে বলা হয় যে যেই লোকটিকে তুমি ইমিগ্রেন্ট ভিসার জন্য বিবেচনা করছো সেই লোকটিকে আমেরিকাতে গিয়ে পাবলিক চার্জে পড়তে পারে কিনা, পাবলিক চার্জ অর্থাৎ সরকারের কোনো বেনিফিট নিতে পারে কিনা। আপনার বাবা এখানে ইমিগ্রেন্ট হয়ে এসছে, উনি কি টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছেন? আপনাদের দুজনকে প্রশ্ন করলাম যে আপনার বাবা এসছে নিউ ইয়র্কে ইমিগ্রেন্ট হয়ে, তো উনি কি ডাক্তার টাকা দিয়ে দেখান? মেডিকেট দিয়ে দেখেন। তো মেডিকেলের আন্ডারে আছে হচ্ছে ম্যানেজ লং টার্ম কেয়ার। ম্যানেজ লং টার্ম কেয়ারের আন্ডারে আছে একটা পার্ট, সেটা হচ্ছে হোম কেয়ার, যেটা 120 দিনের জন্য কার্যকরী একটা অথরাইজেশন দেওয়া হয় যে তুমি এই সার্ভিসটার জন্য এলিজিবল। আমেরিকাতে আসার পরে গ্রিন কার্ড ধারী তিনি যদি কোনো ক্যাশ অ্যাডভান্স নিয়ে থাকেন, ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স নিয়ে থাকেন, তারপরে আপনি ধরেন তিনি হাউজিংয়ের জন্য কোনো ভাউচার নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে সেগুলো পাবলিক চার্জের জন্য হতে পারে। তবে সেই ক্ষেত্রে ইমিগ্রেন্ট দায়ী না, তাকে যিনি স্পন্সর করেছেন তিনি মূলত দায়ী, যদি গভর্নমেন্ট সেই জিনিসটা অনুসন্ধান করে। ভাই লং টার্ম কেয়ার হলেই আপনি পাবলিক চার্জে ফেসে যাচ্ছেন। ম্যানেজ লং টার্ম কেয়ার একটা পার্ট হচ্ছে হোম কেয়ার, সেটা মেডিকেড থেকে পারমিশনটা নেয় হচ্ছে আপনার বিভিন্ন বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি, যেমন আপনার অ্যানথাম, সেন্টার্স প্ল্যান। যদি হোম কেয়ার রং হয় দায়ী কিন্তু সেন্টার্স প্ল্যান, দায়ী কিন্তু কাশেম সাহেবের বাবা না। আসলে পাবলিক চার্জ কি? সহজ কথায় মার্কিন সরকার যখন মনে করে কোনো ব্যক্তি ভবিষ্যতে নিজের ভরণ পোষণের জন্য পুরোপুরি সরকারি ত্রাণের উপর নির্ভরশীল হয়ে পড়েন, তখন তাকে পাবলিক চার্জ গণ্য করে গ্রিন কার্ড বা ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে। বাট এটি কখনো আমরা দেখিনি, হতে পারে। 2022 সালের নিয়মটি উদার থাকলেও 2026-এর প্রস্তাবিত নিয়মটি একটু আগের চেয়ে কঠোর, যেখানে ফুড স্ট্যাম্প বা মেডিকেটের মতো সুবিধাকেও অনেকেই বলছেন নেতিবাচক হিসেবে ধরা হতে পারে। বাট আসলে ব্যাপারটা কি, কোথায় কোন ফাঁক ফোকর আছে, শুভঙ্করের ফাঁকি আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য প্রথমেই আপনারা দুজন আছেন, দুজনকে আমি দুজনের কাছে আমার জানবার জন্য 2026 সালের 21 জানুয়ারি থেকে বাংলাদেশ সহ 75টি দেশের ভিসা, অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে। এর সাথে পাবলিক চার্জের সম্পর্কটা আসলে কতটা গভীর বা আসলে কোনো সম্পর্ক আছে কিনা, যারা বর্তমানে গ্রিন কার্ড বা ভিসার আবেদন করেছেন তাদের উপর এই নিয়মের প্রভাব ঠিক কবে থেকে পড়তে পারে এবং আদৌ পড়বে কিনা, এবং যে নিয়মের কথা বলা হয়েছে সেটি বাস্তবায়িত হতে আসলে কখনো কত সময় লাগতে পারে, এই ব্যাপারগুলো আমরা জানবো। প্রথমে আমি জানতে চাচ্ছি নাজমুল হোসেন আপনার কাছে। আসলে পাবলিক চার্জ ব্যাপারটি খুব বেশ মুখরোচক ডিসকাশন কমিটিতে আমাদের, কিন্তু পাবলিক চার্জটা আসলে মূলত দুই ধরনের লোকের উপরে এফেক্টিভ বলা যায়। সেটা হচ্ছে যারা যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করেন ইমিগ্রেন্ট ভিসা, সেই ইমিগ্রেন্ট ভিসাটা যখন দেওয়া হয় বা প্রদান করা হয় তখন ভিসা অফিসারকে একটা ডিরেকশন দেওয়া থাকে, ডাইরেক্টিভ দেওয়া থাকে, যেটাকে বলা হয় যে যেই লোকটিকে তুমি ইমিগ্রেন্ট ভিসার জন্য বিবেচনা করছো সেই লোকটিকে আমেরিকাতে গিয়ে পাবলিক চার্জে পড়তে পারে কিনা, পাবলিক চার্জ অর্থাৎ সরকারের কোনো বেনিফিট নিতে পারে কিনা। সেটার জন্য তো একটা সেফগার্ড অলরেডি ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিকেশনের সাথে দেওয়া থাকে, সেটা হচ্ছে স্পন্সরশিপ। এবং এই স্পন্সরশিপের যিনি স্পন্সর দিচ্ছেন তিনি কিন্তু নোটারাইজ করে সাইন করে লিখে দিচ্ছেন যে যেই লোককে আমেরিকান ভিসা নিয়ে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমেরিকা যাবে 5 বছর তার দেখাশোনার ভর পোষণের দায়িত্ব আমার, যদি সে না করতে পারে নিজের উপর তাহলে আমি সেটার জন্য লায়াবল। হ্যাঁ, এই বিষয়টা অনেক দিন ধরেই প্রচলিত, কিন্তু কখনো এই বিষয়টা সেইভাবে বিচার প্রদানের ক্ষেত্রে বিবেচনা আনা হয়নি। তার কারণ যাদেরকে মূলত আমেরিকায় ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হয় তারা আমেরিকাতে এসে লেবার ফোর্সে জয়েন করবে, কাজে জয়েন করবে, তাদের সেই সুবিধার প্রয়োজন নাও হতে পারে। কিন্তু ট্রাম্প প্রশাসন এই বিষয়টাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে বিবেচনা করছে ইমিগ্রেশন এই গ্রিন কার্ড দেওয়ার ক্ষেত্রে, প্রদান করার ক্ষেত্রে, এবং সেই জন্য ভিসা অফিসারদেরকে ডাইরেক্টিভটা দেওয়া হচ্ছে। তবে ইম্পর্টেন্ট কথা যেটা এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখনও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন 2022 সালে পাবলিক চার্জের আওতায় যে সমস্ত বিষয়গুলোকে রেখেছিল এবং ভিসা প্রদানের ক্ষেত্রে বিবেচনার জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছিল সেগুলিতেই এখনও বিবেচনা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে আমার জানা মতে যে আমেরিকার ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করেছেন বাংলাদেশে তাদেরকে পাবলিক চার্জের জন্য ডিনাই করা হয়েছে। বলা হয়েছে যে কারণ সাধারণত ভিসা ডিনায়ালে একটা চিঠি দেওয়া এবং চিঠিতে বলা হয় কেন তোমাকে ডিনায়াল করলো, এখনও পর্যন্ত কাউকে পাবলিক চার্জে ডিনাই করা
হয়নি। আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা অলরেডি গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে চলে এসেছেন, ভিসা পেয়েছেন এবং যুক্তরাষ্ট্রে তারা স্থায়ী বাসিন্দা হয়েছেন, তারা মূলত পাবলিক চার্জের আওতায় আসার কথা না, আনলেস, এখানে কথাটা বলে রাখি, 2022 সালের নিয়ম অনুযায়ী কিন্তু অনেক বেনিফিটই এখনো পর্যন্ত এফেক্টিভ না, যেটা 2026 সালে প্রপোজড। এখনো এটি প্রপোজ রুল, এখনো এটা বাস্তবায়ন করার সময় আসেনি। যেটা বলা হচ্ছে যে ক্যাশ অ্যাডভান্স, যদি আমেরিকাতে আসার পরে গ্রিন কার্ডধারী তিনি যদি কোনো ক্যাশ অ্যাডভান্স নিয়ে থাকেন, ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স নিয়ে থাকেন, তারপরে আপনি ধরেন তিনি হাউজিংয়ের জন্য কোনো ভাউচার নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে সেগুলো পাবলিক চার্জের জন্য হতে পারে। তবে সেই ক্ষেত্রে ইমিগ্রেন্ট দায়ী না, তাকে যিনি স্পন্সর করেছেন তিনি মূলত দায়ী, যদি গভর্নমেন্ট সেই জিনিসটা অনুসন্ধান করে কিংবা সেই জিনিসটা তার কাছ থেকে তার সেই অর্থ আদায় করতে চায়, যদি গভর্নমেন্ট ইন্টারেস্টে বিল করে। কিন্তু এখানেও আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু যিনি স্পন্সর দিচ্ছেন তিনি 5 বছরের জন্য দিচ্ছেন, সেটা 5 বছরের জন্য এফেক্টিভ। 5 বছর পরে যে গ্রিন কার্ডধারী যুক্তরাষ্ট্রে এসেছেন, 5 বছর পার হওয়ার পরে 6 বছর 5 দিন থেকে তিনি কিন্তু আমেরিকান সরকারের হেফাজতে। এখন এই বিষয়টা মূলত গুরুত্বপূর্ণ আমাদের কমিউনিটিতে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণে। একটি কারণ আমি মনে করি সেটা হচ্ছে মূলত আমাদের ভিতরে না জেনে তথ্য ছড়ানোর একটা অভ্যাস আমাদের কমিউনিটিতে রয়েছে। আমরা জানার আগেই চেষ্টা করি জিনিসটা গুজব হোক আর সত্য ভেদ না করে বলে দেওয়ার জন্য। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি এখন তথ্যটা, আমেরিকান নাগরিকরা কোনোভাবেই পাবলিক চার্জের আওতায় আসবেন না, কখনোই আসবেন না। আমেরিকান যাকে আমেরিকান নাগরিকত্ব দেওয়ার পর তিনি পাবলিক এখন তিনি হোম কেয়ার নেন আর হোম কেয়ার না নেন, তিনি টাকা অ্যাডভান্স নেন, বাড়ি ভাড়া নেন, ক্যাশ অ্যাসিস্ট্যান্স নেন, একজন সাধারণ আমেরিকান নাগরিক, এই দেশে জন্ম নেওয়া আমেরিকান নাগরিক যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন, একজন ন্যাচারালাইজড আমেরিকান সিটিজেনও একই সুবিধা পেয়ে থাকেন। শুধু একটি ক্ষেত্রে পার্থক্য, একজন ন্যাচারালাইজড আমেরিকান সিটিজেন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না, ভাইস প্রেসিডেন্ট হতে পারবেন না, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক হতে পারবেন। যাক, আরেকটা কথা বলে রাখি, সেখানে এটা হচ্ছে আমেরিকান সিটিজেনরা সম্পূর্ণ আওতায়। অর্থাৎ এখন যারা হোম কেয়ার নিচ্ছেন, এই পেশাটা আমাকে অনেকেই প্রশ্ন করে, রাস্তাঘাটেও প্রশ্ন করে যে ভাই আমি তো আমার বাবার জন্য হোম কেয়ার নেই, আমার কি কোনো অসুবিধা হবে কিনা, আমি কি আটকে যাবো কিনা। আপনার বাবা কি আমেরিকান সিটিজেন? কোনো সমস্যা নেই। আপনার বাবা কি গ্রিন কার্ডধারী, 5 বছর পার হয়ে গেছে? কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আমাদের ভিতরে কিছু লোকের এই গুজব ছড়ানোর ব্যাপারটাই হচ্ছে কমিউনিটিতে মূল সমস্যা। আরেকটা কথা বলে রাখি, যাদের গ্রিন কার্ডের মেয়াদ 5 বছর পার হয়ে গেছে, ইতিমধ্যেই পার হয়ে গেছে, তাদের স্পন্সররাও কিন্তু এখন আর কোনোভাবে লায়াবল না। তবে যদি এখানে আমি একটু এটাকে বলা হয় একটু সতর্কতামূলক, সেটা হচ্ছে যদি আবারও কথাটা যদি প্রেসিডেন্ট ট্রাম্প যেই প্রক্রিয়াটা পাবলিক চার্জে চেঞ্জ করতে চাচ্ছেন সেইটা যদি উনি এফেক্টিভ করতে পারেন, এটাকে যদি নিয়ম বানাতে পারেন, তাহলে ভবিষ্যতে সিটিজেনশিপ চাওয়ার ক্ষেত্রে আপনি জানেন ইচ্ছাকৃতভাবেই অনেক কিছুকে এখন জটিল করে ফেলা হচ্ছে। এই বিষয়টা সেক্ষেত্রে সেই সময় বিবেচনায় আসতে পারে, কিন্তু এখনও এটা কমপ্লিটলি ভেগ, সম্পূর্ণ অপরিষ্কার, মানে আমাদের কাছে সেই ব্যাপারে কোনো তথ্য নেই। আবারও বলে রাখি, শুধুমাত্র সিটিজেন গ্রিন কার্ডধারীরা এখনও পর্যন্ত পাবলিক চার্জের আওতায় নেই যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পাবলিক চার্জটি এখনও বিবেচনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা প্রদানের ক্ষেত্রে। বাংলাদেশ সহ 75টি দেশ, একটু আগেই আপনি বললেন, এখন ভিসা প্রদানটি স্থগিত রয়েছে, অর্থাৎ পাবলিক চার্জও সেখানে এখন বিবেচনা করা হচ্ছে না, সময়টা আসেনি। ধন্যবাদ নাজমুল হোসেন আপনাকে। দর্শক, আপনারা দেখছেন দ্য বেনিফিটসের আজকের বিষয় পাবলিক চার্জ এবং এ নিয়ে সৃষ্টি বিভ্রান্তি। আমরা অনুষ্ঠানের শুরুতে যেমন যে বলেছিলাম, আমার একই প্রশ্ন ছিল আজকে সম্মানিত দুজন অতিথির কাছে। জনাব নাজমুল হোসেন, আপনি চমৎকার বলেছেন, আমি একটু কথা শুনতে চাই জনাব আকাশ রহমান। আপনি যেহেতু যাদের প্রয়োজন সেই সমস্ত মানুষকে সেবা প্রদানকারী একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে জড়িত দীর্ঘদিন যাবৎ, আমরা জানি আপনি অত্যন্ত সুনামের সাথে আপনার ব্যবসা পরিচালনা করে আসছেন। এই ব্যাপারটি অবশ্যই আপনার সাথে রিলেটেড এবং অনেকে আপনার কাছে প্রশ্ন করতেই পারে। সেই জায়গা থেকেই আমি আপনার সাথে নাজমুল ভাইয়ের কাছে যে প্রশ্ন ছিল তার সাথে একটু যুক্ত করতে চাই। সেটি হচ্ছে সব সরকারি সুবিধাই কি পাবলিক চার্জের আওতায় আসে কিনা, যেমন মেডিকেড, স্ন্যাপ, মানে ফুড স্ট্যাম্প যেটা, বা হাউজিং অ্যাসিস্ট্যান্ট বা গ্রিন কার্ড প্রাপ্তিতে, যেটা নাজমুল একটু বলেছেন, আপনি যদি একটু পরিষ্কার করতেন যে প্রবাসীরা এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা স্বস্তিতে নেই। জনাব আকাশ রহমান। ধন্যবাদ কাশিম ভাই। আসলে এমন একজন মানুষ আমার প্যানেলে আছেন, তার সাথে তো কথা বলারই অনেক যোগ্যতা সম্পন্ন লোক লাগে, কারণ উনি একমাত্র নাজমুল ভাই আমি দেখছি যে তথ্য ভিত্তিক কথা বলেন, তথ্য ভিত্তিক আলোচনা করেন। যদি 9টার সময় একটা প্রোগ্রাম উনি যান, অ্যাটলিস্ট 3-4 ঘন্টা ওইটা নিয়ে পড়াশোনা করে পয়েন্ট করে যায়।
আমি আগেই সরি চাচ্ছি, কারণ হচ্ছে আমি তো লয়ারও না, বা আমি হচ্ছে আপনার এই লাইনে ইমিগ্রেন্ট এক্সপার্টও না, বাট আমি একটা লাইনে এক্সপার্ট, সেটা হচ্ছে যে কমিউনিটিতে যারা আমরা সেবা দেই, হোম কেয়ার সেবা দেই বা ডে কেয়ার সেবা দেই বা ইবিটি বা যারা স্ন্যাপ বা যারা এগুলো নেয় আমাদের কাছ থেকে, অনেক সময় ফর্ম ফিল আপ করে নেয় বা অ্যাপ্লিকেশন ফিল আপ করে আমরা সহযোগিতা করি। একটা জিনিস হচ্ছে যে এখন পাবলিক চার্জের মধ্যে অনেকে দেখা যাচ্ছে হোম কেয়ারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু যেহেতু বাঙালি কমিউনিটি কিছু কিছু মানুষ, আমি বলবো শিক্ষিত বলছেন কিন্তু আসলে স্বশিক্ষায় শিক্ষিত বা তথ্যভিত্তিক শিক্ষিত না। এর কারণ হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন না যে হোম কেয়ার নিচ্ছেন, আপনি বিপদে পড়ে যাবেন। এই যে একটা কথা বললেন, হোম কেয়ার হচ্ছে কি, এটা তো আপনি মানুষকে আগে এক্সপ্লেইন করেন যে ভাই হোম কেয়ারটা কি। আমি একটু বলি হোম কেয়ারটা কি। অনেকেই বলতেছে যে আমার বাবা হোম কেয়ার নিচ্ছে। হোম কেয়ার এখন আপনি যদি, আমি আরও খুব সিম্পলি আসি, যে আপনার বাবা এখানে ইমিগ্রেন্ট হয়ে এসছে, উনি কি টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছেন? আপনাদের দুজনকে প্রশ্ন করলাম যে আপনার বাবা এসছে নিউ ইয়র্কে ইমিগ্রেন্ট হয়ে, তো উনি কি ডাক্তার টাকা দিয়ে দেখান? না, মেডিকেট দিয়ে দেখেন। তো মেডিকেলের আন্ডারে আছে হচ্ছে ম্যানেজ লং টার্ম কেয়ার। ম্যানেজ লং টার্ম কেয়ারের আন্ডারে আছে একটা পার্ট, সেটা হচ্ছে হোম কেয়ার, যেটা 120 দিনের জন্য কার্যকরী একটা অথরাইজেশন দেওয়া হয় যে তুমি এই সার্ভিসটার জন্য এলিজিবল। সার্ভিসটা তো আর আপনি নিউ ইয়র্কের লয়ার হিসেবে সার্ভিসটা অ্যাপ্রুভ করতেছেন না, বা আপনি লয়ার না তাও অ্যাপ্রুভ করতেছেন না, বা আপনি সিপিও অ্যাপ্রুভ করতে, এটা অ্যাপ্রুভ করা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথের 3টে অ্যাসেসমেন্ট হয়। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসেসমেন্ট করে, যেটা ডাইরেক্ট ডিপার্টমেন্ট অফ হেলথ। সেকেন্ড অ্যাসেসমেন্ট করে ক্লিনিক্যাল, যে আপনার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কোনটার আপনার মেডিকেল কন্ডিশন, আপনার ফিজিক্যাল স্ট্যাটাস, আপনি হাঁটতে পারেন কিনা, আপনি বাথরুমে একা করেন, শাওয়ার নেন কিনা। এই যে আপনার 3 ঘন্টার একটা এক্সাম কিন্তু ওই যে লোকটা হোম কেয়ারটা নিবে তাকে দিতে হয়। আমি আবার আপনাকে কিন্তু ক্লিয়ার করছি, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা শর্ট, কিন্তু ক্লিনিক্যাল পার্টটা আপনাকে 3 ঘন্টা এক্সাম করতে হয় ভিডিও কলের মাধ্যমে। ওই অপশান নাই যে আপনি একটা অভিনয় করলেন যে আমার তো দাঁতে ব্যথা, ওরা বলে দাঁতে ব্যথার মেডিসিনটা দাও, ডাক্তার যে তোমাকে দিছে ওই ওষুধটা এরকম করে ধরতে হয় যে এই যে আমার দাঁতে ব্যথার জন্য টাইনোনল ডাক্তার আব্দুস সবুর খান দিছে বা এবিসি আকাশ রহমান ওষুধ দিছে। তো এইটা তো আপনি ফলস করতে পারতেছেন না। আপনি সব কিছু করার পরে দেখা গেল যে উনি হোম কেয়ারের জন্য এলিজিবল হলেন গভর্নমেন্টের মাধ্যমে, মানে মেডিকেডের থ্রুতে এমএলটিসি আপনাকে অ্যাপ্রুভ। এখন এমএলটিসিটা কি এটাও কিন্তু আপনার জানা দরকার, যে এমএলটিসি কি। আপনি বলে দিলেন ভাই লং টার্ম কেয়ার হলেই আপনি পাবলিক চার্জে ফেসে যাচ্ছেন। ম্যানেজ লং টার্ম কেয়ার একটা পার্ট হচ্ছে হোম কেয়ার, সেটা মেডিকেড থেকে পারমিশনটা নেয় হচ্ছে আপনার বিভিন্ন বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি, যেমন আপনার অ্যানথাম, সেন্টার্স প্ল্যান। যদি হোম কেয়ার রং হয়, দায়ী কিন্তু সেন্টার্স প্ল্যান, দায়ী কিন্তু কাশেম সাহেবের বাবা না। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।